হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। জানি যে ভিডিওর লেন্থটা একটু বেশি বড়, বাট কিছু করার নাই, দেখলে তোমরা বুঝতে পারবে। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা ভিডিওটির শেষটা দেখে অবশ্যই খুশি হবে। যারা জানি আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই রয়েছে, আবার অনেকেই হেটার্স রয়েছে, তারা হয়তো স্যাড হতে পারো, বাট ভিডিওটার লেন্থ মানে শেষের দিকে সত্যি অসাধারণ। আমিও ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। গল্পটা শুরু হয়েছিল মার্চ মাসের কোনো একটা দিন থেকে। এখন কোনো একটা দিন বলছি কারণ আমার না ওই টাইম ডেট এসব না ঠিক মনে থাকে না, আর মনে থাকার যথেষ্ট কারণও রয়েছে। গল্পটা শুরু হয়েছিল জাস্ট ফ্রেন্ড থেকে, আর কবে যে ফ্রেন্ড থেকে বিয়ে হয়ে যায় আমি নিজেও ঠিক বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আমাদের কথা বলা শুরু হয় মার্চ মাসে, তার 1 মাস পর প্রপোজ, তারপর অ্যাকসেপ্ট করি। আমি জাস্ট ইয়ার্কিভাবেই নিয়েছিলাম এই প্রপোজালটাকে। তো প্রপোজালটাকেও আমি রিপ্লাইটাও দিয়েছিলাম ইয়ার্কিভাবে। তো যাই হোক, সেটা ওই ইয়ার্কিভাবে নেয়নি। তারপর আমার ও প্রচুর হারে কেয়ার করে। আমার একটা স্বভাব ছিল, আমি সবার সাথে কথা বলতাম। তো একটা বয়ফ্রেন্ড হিসেবে তার খারাপ লাগতেই পারে, আমি তোকে না বয়ফ্রেন্ড ভাবি, তার তো খারাপ লাগতেই পারে। এবার কিভাবে আমার ফেসবুক আইডি পেয়েছিল আমি জানি না, সেখান থেকে আমার চ্যাটিং দেখতো, এটা করতো সেটা করতো, সবাইকে ব্লক করতে থাকতো। আমি বুঝতে পারতাম না কি করে সেটা হচ্ছে। তো যাই হোক, এইভাবে হয়েছিল। আমি তখনও প্রেম করতাম না ঠিক মতো, তো তাই আর কি সবার সাথে কথা বলতাম। আর একটা কথা বলি তোমাদের, একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন প্রথমেও তার সমস্তটা দিয়ে ভালোবাসে না। প্রথমে প্রায় ভালোই বাসে না বললেই চলে, জাস্ট রিলেশনে চলে এই যা কিছুদিন টাইম লাগে। তো আমার অনেকটা টাইম লেগেছিল এই রিলেশনে ভালো মতন ঢুকতে। তো ও প্রথম আগে থেকে আমাকে ভালোবাসতো, তাই হয়তো ও বাঁচতে পারতো। আমি ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম অনেকবার, বাট পারিনি। ও কান্না করতো এটা সেটা। তো যাই হোক, বেরিয়ে আসতে পারিনি। এবং ছেলেরা প্রথমে উজাড় করে ভালোবাসে, তারপর যখন পেয়ে যায় মেয়েটাকে কমে যায়। ঠিক আমারও সেরকমই হয়েছিল। আর তাছাড়াও আমি অনেক দিন ধরে প্রেম মানে অনেকজনে প্রপোজ করেছিল, বাট আমি সবাইকে রিজেক্ট করেছিলাম। যে বলতাম আমি না একটু কেমন ধরনের ছিলাম আমি নিজেও জানি না, আমার খুব ইনোসেন্ট টাইপের ছিলাম আমি তখন। আমি সবাইকে বলতাম যে দেখো, আমি এখন প্রেম করবো না। আমার মাকে বলেছি যে আমি মাধ্যমিক দেবো, তারপর আমি কাউকে প্রেম করবো। টাউনে থাকতাম 5 বছর, ওখানেও সেম কথা। ছেলেদের সাথে আমার ওখানে কোনো রকম সম্পর্ক ছিলই না, কথা ছিলই না। জাস্ট ফেসবুকে যেটুকুটা কথা হতো ওটাই। তো যাই হোক, এভাবে চলতে আমি ঠিক মতো প্রেমের ঢুকেও নি। তার আগে আমার শ্বশুরমশাই চলে আসে আমাদের বাড়িতে, এসে বলে যে আমার ছেলে তোমার মেয়েকে বা তোমাদের বাড়ির মেয়েকে প্রেম করে, ভালোবাসে, দুজনকে ভালোবাসে, আমরা বিয়ে দিই। তবে ভেবেছিল তখন তো আমি ছোট্ট 16 বছরের মেয়ে, এবার 16 বছরের মেয়ের বিয়ে কিভাবে দেবে। তো তাই তখন বলে যে ঠিক আছে বড় হোক দেখছি। কিন্তু আমার বাড়ির লোকের মাথায় তখন পাহাড় ভেঙে পড়ে, কারণ আমার বাড়ির মা বাবা এরা জানে, কারণ আমার ব্যাপারে অনেকবার অনেক উৎসাহী লটিয়েছিল, কিন্তু তারা বিশ্বাস করেনি। কারণ আমার বাবা জানতো আমি আমার বাবার দিদিকে কখনো মিথ্যা কথা বলবো না, আর সত্যি সেটা খালি লটানোই ছিল। বলে না যা ঘটে না তার থেকে বেশি লটে, সেরকম ব্যাপার হয়েছিল, আমাদের গ্রামেই লটেছিল। তো যাই হোক, সেটা কোনোভাবে পার হয়, কোনোভাবে আমার বাবা মা বিশ্বাস করে না। আর সত্যি আমি আমার বাবা মা আমাকে প্রচুর 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 ভালোবাসে আজ পর্যন্ত। আর ছোট থেকে বলছি, আজ পর্যন্ত আমাকে খুব ভালোবাসে। ইনফ্যাক্ট আমি এখনো আমার বাবার বাড়িতেই আছি। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে যাচ্ছি বাবা মার কথা বলে। তো মানে না, এবার তারপর আমাকে এসে বলে তুই কি সত্যি প্রেম করিস? আমি তখন আমার তো সাহস ছিল না, আমাকে প্রচুর হারে ও বলতো। আর সাহস ছিল না কি বলবো, আমি তো ঠিক মতন রিলেশনে ঢুকিয়ে নি তখন, কি আর বলবো। দিয়ে তখন ও বলতো আমাকে, আমি জানি তুমি বলতে পারবে না, আমি জানি তুমি বলতে পারবে না বাড়িতে, এভাবে বলতো। তো আমি লাস্টকালে বাবা মাকে বলে দিই হ্যাঁ বাসি, যদি বিয়ে করি তবে ওকেই করবো, কিন্তু তোমরা যদি অন্য কোথাও বিয়ে দাও সেটা করে নেবো, আমার কোনো আপত্তি নাই, বাট তারপর বুঝতে পারবা। জাস্ট এইটুকুটাই বলি, আর খাওয়া দাওয়া ছেড়ে তার ব্যাস কাজ হয়ে গেল। তারপর শুরু হয় মেন নাটক ওর বাড়ি থেকে, যা এখনো বন্ধ হয়নি, এখনো অব্দি চলেই যাচ্ছে। 5-6 বছর হয়ে গেল, তাও বন্ধ হয়নি, ওই কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। হ্যাঁ একটু কমেছে, বাট চলেই যাচ্ছে। তো আসলে জানো তো, আমার হাজবেন্ড একটা পুলিশের চাকরির পরীক্ষায় পাশ করেছিল। তখন ও বাড়িতে জানাই যে আমি পরীক্ষায় পাশ করেছি, আমি পাশ করব, আমি জানি আমি চাকরিটা পাবো, প্লিজ আমার উপর অত্যাচারটা করো না, আমাকে ভালো মতন থাকতে দাও, আমি চাকরিটা পাবো। জানো, বাট আলটিমেট তাকে থাকতে দেওয়া হয় না, তাকে তার উপর এমন টর্চার করা হয়, অত্যাচার করা হয়, সে ঝগড়া ঝামেলায় পছন্দ করে না।
খুব শান্তভাবে থাকতেই পছন্দ করে। তো ঝগড়াটার তোকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়, ও মাসির বাড়িতে গিয়ে ওঠে, সেখানেও অত্যাচার করে কোনোভাবে ফোন টোন করে জ্বালিয়ে ওখান থেকেও ভাগানো হয় এবং ভাড়া বাড়িতে সে থাকে। একটা ছেলে একা ভাড়া বাড়িতে কিভাবে থাকে, কিভাবে খাওয়া দাওয়া করবে? তো যাই হোক থাকে, 1 বছরের মধ্যে সেটা হয়, তারও 2 বছর 1 বছর পর আমাদের বিয়েটা হয়, তার আগে থেকেই ও ভাড়া বাড়িতে থাকে। আসলে একটা জিনিস তো আমাদের বলি এবার, যে মেয়েরা মানে যে মেয়ে বলছি কি যে হ্যাঁ মেয়েরাই 10টা 12টা ধরে ছাড়ে, তারাই আলটিমেট অব্দি শেষ পর্যন্ত সুখী হয়। আর যারা এক পুরুষে আসক্ত, তাদের কপালে দুঃখই জোটে, শেষ পর্যন্ত না স্বামীর কাছ থেকে সুখ পায়, না পরিবারের থেকে, কোনো দিক থেকে সে সুখ পায় না সাথে। তো যাই হোক, এটা বাদ দিই। তো তারপর ও প্রচুর হারে ভাড়া বাড়িতে যাওয়ার পর প্রচুর হারে মানে ইগনোর করতে লাগলো। ও ক্লান্ত হয়ে যেত, বাট কি করবো, আমি তো ক্লান্ত হতাম না, আমার কথা বলার ইচ্ছা করতো বাট বলতো না। এভাবে কান্না টান্না সবই হতো আমি কাজ করতাম। তো হাত পা কাটা এসব সবই করেছি আমি, কেন করেছি আমি নিজেও জানি না, এখন আমার নিজের প্রতি হাসি পাই। তারপর আমি একবার রিলেশন থেকে বেরিয়ে মানে তখন বেড়াতে চাইনি, বাট ইচ্ছা ছিল তখন যেন বেরিয়ে যেতে পারলে হয়তো ভালো থাকতাম। তখন ভাবতাম যে আমার জন্য একটা ছেলে বাড়ি ছাড়লো, আমি তাকে ছেড়ে দেবো, এই ভেবে আমি ছাড়ি না। তো যাই হোক, এগুলো বাদ দাও। তারপর 2022 সালের জানুয়ারি মাসে প্রায় 18 তারিখের মধ্যে, মানে 18 তারিখে আমাদের রেজিস্ট্রি হয়, কোর্ট ম্যারেজ। তারপর এইভাবে কিছুদিন যায়, দিয়ে ওর প্রচুর হারে এটা সেটা হতে লাগলো, হাত কাটা পা কাটা কোমর ভাঙা এটা সেটা অনেক কিছুই হতে লাগলো, অনেক ক্ষতি হতে লাগলো। তো ফোন করলে তো ডিস্টার্ব হতো, তাই আমি ভাবলাম যে না, এখনই বিয়ে করে নেওয়াটা ভালো হবে। তো তার 2-3 মাস পর, 2-3 মাস না, চাই 4-5 মাস পর আমাদের সেই দিনটা আসে, জুলাই মাসের 8 তারিখ, যেদিন আমাদের 2 হাত এক হয়, সেই দিনই। এবং আমাদের বিয়েটা হয়েছিল একটা মন্দিরে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিও সাইডে, এবং মন্দিরে হয়, আমরা অনেক খুশি, মানে আমাদের বিধি টিধি সবই হয়েছিল ছোটখাটো ভাবে, সব ঘরেলা ভাবে, এবং মন্দিরে হয়। অনেক অনেক প্রচুর মানুষ হয়েছিল বাইরে, প্রচুর মানুষের আমরা আশীর্বাদ পেয়েছিলাম, সবাই প্রচুর ছিল, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো জানি না ঠিক ভিডিওটা আছে কিনা, বাট যদি থাকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এরকম হয়, আমার সত্যি খুব ভালো লেগেছিল। তারপর অনেক ঝামেলা, অনেক কিছু, মানে একটা হ্যাপি বার্থডে বলা নিয়েও অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, আমাদের মাথা ঢোকা হ্যান ত্যান দিয়ে আমরা পুনা যাই। পুনাতে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি হয়, সেখানে গিয়ে আমরা গিয়েছিলাম, মানে প্রথমে আমাদের সেখানে কোনো বড় করে সেলিব্রেশন ফার্স্ট অ্যানিভার্সারি হিসেবে কোনো কিছুই হয় না। জাস্ট আমরা সাই মন্দিরে গিয়ে, ও আমাকে নিয়ে যায় সাই মন্দির, পাহাড়ে নিয়ে যায়। আর সেকেন্ড একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে কি, আমি শাড়ি পরে গিয়েছিলাম, যেহেতু আমাদের বাঙালি, আমাদের শাড়ি পরাটাই শ্রেয় বলে মনে হয়। তো সেখানে আমি শাড়ি পরে গিয়েছিলাম এবং শাড়ি পরে 800 মিটার উঁচু পাহাড়ে উঠেছিলাম। সত্যি সেখানে সবাই হা করে আমাকেই দেখছিল যে শাড়ি পরে কিভাবে উঠবে, ওরা হিন্দি বলে, বাট ওটাই ভাবছিল যে শাড়ি পরে এরা কিভাবে উঠবে, কি করে। আলটিমেট আমি উঠে যাই, উঠার পর সবাই দেখে অবাক হচ্ছিল সত্যিকারই, পাহাড়ে শাড়ি পরে ওখানে অনেক আনন্দ হয়েছিল। এভাবে হলো। তারপর সেকেন্ড অ্যানিভার্সারিতে আমরা রিটার্ন মালদায় আসি, সেখানে এসে নিয়ে রাগারাগি এটা সেটার কারণে আমাদের অ্যানিভার্সারিটা হয় না আলটিমেট। এবং কিন্তু সেই বছর আমি একটা বড় গিফট পেয়েছিলাম, আমি আমার সোনা কনসিভ হয়েছিল এবং গুড নিউজটা পেয়েছিলাম, সেটা ছিল আমার অনেক বড় পাওয়া। এভাবে দুটো অ্যানিভার্সারি কাটার পর এবং 2025 সালে আমি আমার সোনাকে হাতে পাই, এবছরের সব থেকে বড় গিফটটা আমরা পাই, শুনতে পেলে? এই যে আমাদের সোনা, যাকে আমরা পাই, আমাদের দুজনের তরফ থেকেই তোমাকে হ্যাপি অ্যানিভার্সারি প্রিয়, ভালো থেকো, ভালো রেখো, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা দুজনে মিলে আমাদের সোনাটাকে একটা সুস্থ জীবন, ভালো জীবন গিফট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো না, আমরা যেন একটা সুস্থ জীবন, ভালো জীবন দিতে পারি। আমি যেমন আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাইনি, আমার সোনা যেন ওটা ঠাম্মা দাদুর ভালোবাসা পাই, সেটা তোমরা প্রার্থনা করো, যেন তোমরা একটু আশীর্বাদ করো যেন আমরা আমাদের সন্তানকে সুস্থ জীবন দিতে পারি। আর আমার জীবনের এটাই এখন সব থেকে বড় চাওয়া, আমার নিজের আনন্দ, নিজের খুশি, কোনো কিছু ম্যাটার করে না। আর এখন কি বলবো, ওর খুশিতেই আমরা খুশি, ওই ভালো থাকলেই আমরা ভালো থাকবো। এবং এখন আমার সোনাটার বয়স এখন 2 মাস না বাবা? হ্যাঁ, ও কথা বলছে দেখো না বাবা।
তোমার বয়স তো 2 মাস এখন। তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো। হ্যাঁ, দেখছো? তো ওয়ান্স এগেন হ্যাপি অ্যানিভার্সারি প্রিয়, অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ বোথ অফ ইউ। আমার ছোনাটাকেও ভালোবাসি, তোমাকেও খুব ভালোবাসি। ভালো থেকো, ভালো রেখো। বাই। Once again, happy anniversary. Bye.